এখনকার দিনে আমরা নিজেদের জীবনকে যেভাবে নিয়ে চলি, তাতে করে আমাদের শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয় এক প্রকার আমাদের লাইফস্টাইলের জন্য। তার মাঝেই একটা বড় সমস্যা হলো ঘাড়ে ব্যথা। হ্যাঁ, যার এখন নির্দিষ্ট কোনো বয়স হয় না, কম বয়সেও দেখা দেয় এই ঘাড়ের ব্যথার সমস্যা। তবে হয়তো অনেকে ভাবছেন যে ঘাড়ের ব্যথা হয়তো স্পন্ডিলাইটিস। সব ঘাড়ের ব্যথায় যে স্পন্ডিলাইটিস নয়, তা আপনারা অনেকেই জানেন যে এই সমস্যায় সাফার করছেন, যারা যারা করছেন। তো আজকে মূলত সেই বিষয়ে কথা বলবো যে আমাদের কি কি গাফিলতির ফলে এই সমস্যা দেখা দেয়, আর কি কি করলে এই সমস্যা থেকে আমরা তাড়াতাড়ি মুক্তি পাবো। আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু এই ঘাড়ে ব্যথা। নমস্কার, আপনারা দেখছেন হেল্পলাইন, সঙ্গে আমি অভিনন্দা। আর আজ আমাদের এই অনুষ্ঠানে রয়েছে ডক্টর মনীষ দে, কনসালটেন্ট অ্যানেস্থেসিওলজি অ্যান্ড পেইন মেডিসিন। নমস্কার ডক্টর। নমস্কার। মূলত আজকে যে টপিক, তো ঘাড়ে ব্যথার কি কি কারণ রয়েছে? তো ঘাড়ে ব্যথা অনেক কারণে হতে পারে। তো প্রথম আমরা ধরি যে স্পন্ডিলাইটিস, যেটা অবশ্যই আপনি বললেন। তো স্পন্ডিলাইটিস হচ্ছে আমাদের যে বয়স হচ্ছে, বয়সের সাথে সাথে অনেক কিছুর ক্ষয় হয়, যেমন আমাদের চুল পাকে বা হাঁটুর ক্ষয় হয়, বিভিন্ন জয়েন্টের ক্ষয় হয়। সেই রকম আমাদের ঘাড়েও কিন্তু বিভিন্ন জয়েন্ট রয়েছে ভিতরে, তো সেইগুলোর আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। সেই ক্ষয়ের জায়গাগুলো থেকে শুরু হয় স্পন্ডিলাইটিস, এবং স্পন্ডিলাইটিস খুব কমন, খুবই মানে ঘাড়ে ব্যথা যদি প্রথম কারণ হিসেবে ধরা হয় স্পন্ডিলাইটিসই বলা হয়, কিন্তু ওটা কিন্তু একমাত্র কারণ নয়। তো সেই স্পন্ডিলাইটিস ছাড়া আর কি কি কারণে হতে পারে, যেমন আপনার ধরুন মাংসপেশির ব্যথা, ঘাড় থেকে হাতের দিকে একটুখানি যাচ্ছে বা কাঁধের দিকে যাচ্ছে, ঘাড় ঘোরাতে অসুবিধা, এটা কিন্তু মাংসপেশির ব্যথা থেকেও হতে পারে। 2 নম্বর কারণ হচ্ছে ডিস্কের প্রবলেম, যেমন আমরা বলি যেমন কোমর থেকে পায়ের দিকে যেমন ব্যথা যায় ডিস্ক প্রোল্যাপস হলে, ঘাড়েও কিন্তু ডিস্ক রয়েছে, সেখানেও ডিস্ক প্রোল্যাপস হতে পারে। সেইখানেও এক ধরনের ব্যথা হয়, সেটা ঘাড় থেকে হাতের দিকে যায়, তো সেটাও আরেকটা কারণ। আর যেগুলো একটু আনকমন ধরা হয়, অনেক ক্ষেত্রে আমরা রুল আউট করি, যে কারণে আমরা এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই এইসব ইনভেস্টিগেশন গুলোর জন্য বলি কিছু ক্ষেত্রে, যেমন হচ্ছে টিউমার, কোনো ধরনের ক্যান্সার হলো বা টিউমার হলো যেটা ঘাড়ে স্প্রেড করেছে বা ঘাড় থেকে শুরু হচ্ছে, সেইটা একটা কারণ হতে পারে। আর কি কারণ হতে পারে, কাঁধে ব্যথা থেকেও হতে পারে ঘাড়ে ব্যথা। কাঁধে যেমন অনেক ক্ষেত্রে হাঁটু ব্যথা থেকে কোমরে ব্যথা হয়, তাদের সেরকমই প্রক্সিমাল জয়েন্ট, মানে ঘাড়ের পরে তো কাঁধই রয়েছে, কাঁধে ব্যথা থেকে ঘাড়ে ব্যথা হতে পারে। আবার ঘাড়ে ব্যথা থেকে মাথা ব্যথা, এবং মাথা ব্যথা থেকে ঘাড়ে ব্যথাও হতে পারে। সেটাকেও বলে সার্ভাইকালজনিক হেডেক, মানে হেডেক হচ্ছে এবং সেটা ঘাড় থেকে শুরু হচ্ছে। তো এই এই কারণে ইউজুয়ালি আমরা ঘাড়ে ব্যথার কারণগুলো নির্ধারণ করে থাকি। মোটামুটি কোন এজের পেশেন্ট বেশি দেখা যায় এই সমস্যা নিয়ে? তো যেমন আপনি বললেন একদমই ঠিক, যে ঘাড়ে ব্যথা এখন কোনো নির্দিষ্ট বয়স নেই। আগে যেমন হতো একটা বয়সজনিত কারণে ক্ষয় হচ্ছে, স্পন্ডিলাইটিস থেকে হচ্ছে। এখন আমাদের জীবন শৈলী বা রেগুলার লাইফস্টাইল, যেটা কন্টিনিউয়াস আমরা বসে থাকা বা কম্পিউটারে যখন কাজ করতে হয় টানা অনেকক্ষণ বসে থাকার জন্য ঘাড়ের মাংসপেশিগুলো স্টিফ হয়ে যায়। সেই কারণে কিন্তু ঘাড়ে ব্যথা একটা খুব কমন কারণ, স্পন্ডিলাইটিসের থেকেও মাংসপেশি থেকে ঘাড়ে ব্যথা হচ্ছে, যেটাকে মায়োফাশিয়াল পেইন সিনড্রোম বলে। আর যদি সহজ ভাষায় বলা হয়, এই যে মাংসপেশির আবরণ যেটা আছে, মাংসপেশি আছে, সেইগুলোর মধ্যে ছোট ছোট নটস ফর্ম করে, সেইগুলো কিন্তু ঘাড়ে ব্যথার একটা ট্রিগার পয়েন্ট হয়, সেগুলো ঘাড়ে মুভমেন্ট করতে অসুবিধা হয়। তো এই যে মিডিল এজ গ্রুপ, যেটা ওয়ার্কিং এজ গ্রুপ 35, 40, 45, এই এজ গ্রুপের কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে ঘাড়ে ব্যথা সাফার করছে। মোটামুটি এই ব্যথা যদি অনেকদিন থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে? হ্যাঁ, তো ঘাড়ে ব্যথা যদি ধরুন কোনো ধরনের চিকিৎসা করা হলো না বা কাউকে দেখানো হলো না বা এটার কারণটা জানা হলো না, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে মানুষের ডেইলি অ্যাক্টিভিটিস হ্যাম্পার হতে শুরু করে। কারণ অনেক ক্ষেত্রে আমরা পেন কিলার খেয়ে নিই, অনেক ক্ষেত্রে অনেকেই রুগী আছেন যারা মাসল রিল্যাক্সেন্ট খেয়ে নেন কিন্তু কাউকে না দেখিয়ে। সেই ক্ষেত্রে একদিকে যেমন অনেক বড় সড়ো সমস্যা আমরা নির্ধারণ করতে পারি না, যেমন ধরুন টিউমার হোক বা যাই হোক, ক্যান্সার হোক, সেটা তো একটা রয়েইছে। তাছাড়া কি হয়, এই যে মুভমেন্ট গুলো কম হচ্ছে, কম মুভমেন্ট করতে করতে সেইটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। সেই অভ্যাসে দাঁড়িয়ে গেলে যত বয়স বাড়ে, সেই অভ্যাসের জন্য আমাদের যে রেগুলার কাজকর্ম করা, ধরুন আমরা কিছু জিনিসপত্র তুলে বা অল্প, খুব ভারী জিনিসও নয়, সামান্য একটু ভারী জিনিস তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবো, সেইটা করার ক্ষমতা কমে যায়। এবং এই দৈনন্দিন যে কাজকর্ম, সেইটা যদি হ্যাম্পার হয়, তখন মানসিকভাবে অনেক অস্বস্তিতে ভোগেন, ডিপ্রেশনে চলে যান, এবং সেইটা একটা ভিশাস সাইকেলের মতো কাজ করে, এবং এইটা অবশ্যই আগে থেকে নির্ধারণ করা উচিত। আর আপনি যেই কারণগুলো বললেন, তো আগাম কোনোভাবে কোনো লক্ষণ দেখে বোঝা সম্ভব যে এই কারণে আমার ঘাড়ে ব্যথা হচ্ছে, বা সেই সময় সচেতন হয়ে যাওয়া উচিত? বিভিন্ন বিভিন্ন কারণ বললেন, স্পন্ডিলাইটিস এন্ড আরো যে রিজনগুলো বললেন। তো আমরা বলি যে রেড ফ্ল্যাগ সাইন মানে হচ্ছে যেগুলো হচ্ছে খুব মানে লাল পতাকা, মানে ইমিডিয়েটলি দেখাতে হবে, কাউকে একজনকে দেখাতেই হবে।
তো সেই রকম সাইন হচ্ছে ঘাড় থেকে হাতের দিকে ব্যথা যাচ্ছে এবং হাতটা ঝিনঝিন করে হাত অবশ হয়ে যাচ্ছে, সেইটা একটা বড় লক্ষণ, যেটার জন্য কিন্তু টিউমার হতে পারে অথবা ডিসপ্রোল্যাপসও হতে পারে। তো এই দুটো কিন্তু আমাদের রুল আউট করতে হবে। সাথে অনেক কিছু কারণ থাকে, যেমন ওজন কমে যাওয়া, খাওয়ার ইচ্ছে কমে যাওয়া, জ্বর আসা, এগুলো তো রয়েইছে। 2 নম্বর কারণ হচ্ছে হাতটা অবশ হয়ে যাওয়া, হাতটা ভারী হয়ে যাওয়া, সেইগুলো একটা রয়েছে। এবং কিছু ক্ষেত্রে দেখা যায় এমন কিছু লক্ষণ, যেমন ঘাড়টা এত ব্যথা হচ্ছে যেমন পেইন কিলারে রেসপন্স করছে না, এত বেশি ব্যথা হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের যে কারণগুলো বললাম, কাঁধের জয়েন্ট, কাঁধের মাংসপেশি, কাঁধের নার্ভ বা কাঁধের ক্ষেত্রে যে ডিস্ক রয়েছে, ঘাড়ের ক্ষেত্রে ডিস্ক প্রোল্যাপস হয় সেইগুলো, এবং আরো অন্যান্য আনুষঙ্গিক যে কারণ হচ্ছে মাথা ব্যথা এবং কাঁধের যে পোর্শনটা, সেটাও কিন্তু রুল আউট করে নেওয়া দরকার। আচ্ছা, আমি আসবো পেইন কিলারের বিষয়, তার আগে আরেকটি বিষয় জানতে চাইবো যে রোগা বা মোটা এই সমস্ত কোনো বিষয় কি ম্যাটার করে? হ্যাঁ, কিছুটা ম্যাটার করে। অবশ্যই কোমরে বা হাঁটু ব্যথার মতো নয়, যেমন অনেক ক্ষেত্রে ওজনটা মেইনলি পড়ে কোমরে বা হাঁটুতে। ঘাড়ের ক্ষেত্রে তো অত বেশি ওজন পড়ছে না, মাথার ওজনটাই মেইনলি বিয়ার করছে ঘাড়টা। তো সেই ক্ষেত্রে ওজনের যে সমস্যাটা হয় ঘাড়ে, দেখবেন অনেক ক্ষেত্রে কোমরে বা হাঁটুর থেকেও আমাদের যে ফ্যাট গুলো অ্যাকুমুলেশন হয় পেটে হয় এবং ঘাড়ের পিছনে পিঠের দিকে হয়। তো সেইটা কি করে, সেইটা একটা এক্সট্রা মানে যে অ্যামাউন্ট অফ টিস্যু রয়েছে, বা আমরা বলি যে একটা ফ্যাট পোর্শন যেটা রয়েছে, সেইটার জন্য যদি সেটা যদি থাকে, মানে ওজনটা যখন কমানো হলো না বা যেটা যদি থেকে গেল, সেইটা কিন্তু আপনাদের ঘাড়ের মুভমেন্ট রেস্ট্রিক্ট করে দেবে। কারণ আপনাকে ধরুন যেখানে ওই ফ্যাট বা সেই টিস্যুটা নেই, সেইখানে ঘাড়ে যতটা ফ্রি মুভমেন্ট করতে পারবে, তাদের ওজন অনেকটাই বেশি, তাদের ক্ষেত্রে মুভমেন্টটা ডেফিনেটলি রেস্ট্রিক্টেড হবে। তো সেই ক্ষেত্রে ওজন কমানো কিন্তু ঘাড়ের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই দরকার, মুভমেন্টটা ঠিক মানে রাখার জন্য। নিয়ন্ত্রণে রাখা, কন্ট্রোলে রাখা অবশ্যই দরকার। আচ্ছা, এবারে আসবো পেইন কিলার, কারণ আমার মনে হয় যারা দেখছেন, যদি তাদের মধ্যে কেউ ঘাড়ের ব্যথার রোগী হয়ে থাকেন, অনেকেই একটা ভুল করে যে পেইন কিলার খায়। যে কোনো বিষয়ে আমরা শুনি যে পেইন কিলার অনেকেই নেন এবং সেটা অনেকটা ক্ষতিকর, সেটাও আমরা অনেকেই জানি। এবং যারা জানেন না তাদের জন্য একটু যদি আপনি বলতেন যে পেইন কিলার এক্ষেত্রে কতটা কার্যকরী হবে বা কতটা ক্ষতিও করতে পারে। তো পেইন কিলার যখন আমরা বলি, আমরা ইউজুয়ালি প্যারাসিটামল, জেরোডল, কম্বিফ্ল্যাম এই জাতীয় ওষুধগুলো আমরা সচরাচর জেনে থাকি, সেগুলোই ইনফ্যাক্ট আমরা ওষুধের দোকানে গিয়ে অ্যাকুয়ার করি যখন ব্যথা হয়। তো এই ওষুধগুলোর কি সমস্যা, এগুলো হচ্ছে ধরুন অ্যাকিউট পেন হয়েছে, মানে ধরুন কেউ পড়ে গেছে, পড়ে গিয়ে চোট পেলো, লাল হয়ে গেল, ফুলে গেল জায়গাটা, সেইখানে কিন্তু ডেফিনেটলি খুব হেল্পফুল হয়। কিন্তু ঘাড়ে ব্যথা কিন্তু ইউজুয়ালি পড়ে গিয়ে চোট পেয়ে যতটা না হয়, অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রনিক পেন, মানে মোর দ্যান 3 মান্থস 6 মান্থস বা 1 বছরের উপরে ব্যথা, তাদের ক্ষেত্রে এই ধরনের পেন কিলার কিন্তু খুব একটা কার্যকরী হয় না। বরঞ্চ সেই পেন কিলার গুলো কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক। যেমন প্যারাসিটামল একটা ডোজের পরে কিন্তু লিভারকে এফেক্ট করে। আবার বিভিন্ন কম্বিফ্ল্যাম বা জেরোডল বা যে জাতীয় ওষুধগুলো আমরা ইউজ করি, ডিসপ্রিন, ইকোস্প্রিন, এগুলো কিন্তু হার্ট এবং কিডনি দুটোকে কিন্তু এফেক্ট করে। এবং সেগুলো যদি আমরা ধরুন ভাবা হয় যে 2-3 দিন খেলাম অসুবিধা নেই, কিন্তু সেটা যদি রেগুলার বেসিসে 2-3 দিন খাওয়া হয়, ধরুন 4-5 দিন খেলেন, আবার তার 2 মাস পর আবার খেলেন, সেটা কিন্তু অ্যাকুমুলেট করতেও পারে এবং সেটা কিন্তু কিডনির উপর এফেক্ট করে। যার জন্য অনেক পেশেন্টস আমরা দেখি যে রোগীরা আসেন যাদের ডায়ালিসিস দরকার হচ্ছে। তো সেই ব্যথা কমানোর জন্য কারণ নির্ধারণ না করে পেন কিলার খেলেন, তাতে আপনার কিডনির সমস্যা হলো, হার্টের সমস্যা হলো, গ্যাস্ট্রাইটিস হলো, গ্যাস্ট্রিক আলসার হলো, সেটা কিন্তু একদমই কাম্য নয়। তাই জন্যে এই ক্ষেত্রে কিছু কিছু পেন কিলার অবশ্যই কার্যকরী হয়, কিন্তু সেইগুলো এই ধরনের ওষুধ নয়। কিছু কিছু ওষুধ রয়েছে, যেমন নিউরোপ্যাথিক পেন, নার্ভের উপর যদি কম্প্রেশন হয়, সেই ক্ষেত্রে প্রিগাবালিন, গাবাপেন্টিন, নরট্রিপ্টোমান, ডুলক্সিটিন, এগুলো টাইট্রেটেড ডোজ এবং মডারেটেড ডোজে দেওয়া হয়, এবং তবেই গিয়ে এটা একটা সময় পরে গিয়ে কাজ করে। আর কিছু কিছু ওষুধ, যেমন মাসেল রিল্যাক্সেন্ট আছে, টলপেডিসোন নামে পাওয়া যায়, মায়োডিন নামে পাওয়া যায়, বিভিন্ন ধরনের ওষুধ যেগুলো পেন কিলার পার সে নেই, কিন্তু মাসেলটাকে রিল্যাক্স করতে সাহায্য করে। সাথে অবশ্যই ঠান্ডা গরম সেগুলো তো আমি আলোচনা করবোই, কিন্তু বিভিন্ন চিকিৎসা রয়েছে। কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই কাউকে দেখিয়ে তারপরে শুরু করা উচিত, যিনি কিনা আপনার ঘাড়ে ব্যথার কারণটা বলে দিতে পারবে। একদমই তাই, অর্থাৎ যতটুকু প্রয়োজন তার বাইরে নিলেই সমস্যা। আচ্ছা, আপনি বললেন যে বেসিক্যালি যেই টাইপের পেশেন্ট দেখা যায় ঘাড়ে ব্যথা নিয়ে আসে এবং তার সাথে নানান কিছু সমস্যা থাকে, হাতে ব্যথা বা যা যা বললেন আপনি, সেক্ষেত্রে কিভাবে শনাক্ত করা যায় যে এই কারণে, পার্টিকুলার এই রিজনেই তার ঘাড়ে ব্যথা? তো সেই ক্ষেত্রে আমরা হিস্ট্রি এবং এক্সামিনেশন এটার উপরেই বেস করে থাকি, যে যিনি আসেন আমাদের কাছে তার কি ধরনের সমস্যা হচ্ছে, কি ধরনের ব্যথা হচ্ছে, মানে ছুঁচ ফুটছে জ্বালা টাইপের ব্যথা, নাকি একটা কামড় দিয়ে মোচড় দিয়ে ব্যথা হচ্ছে, বা স্টিফনেস হয়ে যাচ্ছে, স্টিফনেসের পার্টটা বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা মাংসপেশির ব্যথাটা ধরে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। এবং যদি বার্নিং পেন হয়, সেটা নার্ভের রিলেটেড পেন আমরা ধরে থাকি, মানে গতানুগতিক ভাবে যদি বলা হয়। সাথে আমরা এক্সামিন করি, এক্সামিন মানে হচ্ছে আমরা ঘাড়ের মুভমেন্টটা করে দেখি, কিছু টেস্ট রয়েছে ক্লিনিক্যালি, ঘাড়টাকে মুভ করে দেখা হয়
একটা পার্টিকুলার পজিশনে ব্যথা হচ্ছে কিনা, সেইটা দেখে আমরা বুঝতে পারি যে ঘাড়ের ব্যথাটা ডিস্কের থেকে হচ্ছে, মানে ঘাড়ের মধ্যে যে কোমরের যেমন ডিস্ক থাকে তেমনি ঘাড়ের মধ্যে ডিস্ক রয়েছে, দুটো হাড়ের মাঝখানে একটা জেলির মতো পদার্থ থাকে, সেইটা ডিজেনারেশন হয়েছে কিনা নাকি সেইটা প্রোল্যাপস করেছে কিনা, যেটা নার্ভের উপর চাপ দিচ্ছে। অথবা ওই আপনার জয়েন্ট রয়েছে, ফ্যাসেট জয়েন্ট বলে ঘাড়েও একটা জয়েন্ট রয়েছে, যেমন হাঁটুর মতো বা কাঁধের মতো একটা জয়েন্ট ওখানে একটা রয়েছে, সেই জয়েন্ট থেকে ব্যথার সোর্স বা সেইটা ব্যথার কারণ কিনা। আর কি রয়েছে, আর আপনার মাংসপেশির ব্যথা, মাংসপেশি যদি খুব স্টিফ হয়ে থাকে সেটা আমরা কিন্তু এক্সামিন করে প্যালপেশন করে, মানে আমরা প্রেশার দিয়ে দিয়ে দেখি সেই জায়গাগুলো ব্যথার উৎপত্তি হচ্ছে কিনা। তার মানে কিন্তু এটা ঘাড়ের ডিস্ক বা নার্ভের কোনো জয়েন্টের স্পন্ডালাইটিসেরও সমস্যা নয়, এটা পিওরলি মাংসপেশির ব্যথা থেকে হচ্ছে, এবং সেই কারণে সেই চিকিৎসা দিলেই তবে এটা ঠিক হবে, অন্য চিকিৎসা দিলে কিন্তু ঠিক হবে না। আচ্ছা, এছাড়া কোনো টেস্ট আছে কি? অবশ্যই কিছু আমরা টেস্ট দিয়ে কনফার্ম করি, যেমন আপনার ধরুন ডিস্ক প্রোল্যাপস হয়েছে বা স্পন্ডালাইটিসই ধরুন, সেই ক্ষেত্রে আমরা প্রথমেই একটা এক্সরে দেওয়া হয়, এক্সরে করে দেখা হয় যে কতটা ক্ষয় হয়েছে হাড়ের, এবং সেই হাড়ের ক্ষয় হওয়া অস্টিওফাইট বা কিছু একটা মানে হাড়ের টুকরো যেটা এক্সট্রা থাকে অনেক সময় সেগুলো দেখা যায় এক্সরে প্লেটে, সেইটা আমরা নির্ধারণ করি। তার সাথে কি হয়েছে, দুটো হাড়ের মাঝখানে গ্যাপটা কতটা কমলো, কমে গেলে সেটা একটা ডিস্ক প্রোল্যাপস হতে পারে বা ডিস্ক ডিজেনারেশন থাকতে পারে। আর কি রয়েছে, আর এমআরআই রিপোর্ট করা হয়, এমআরআই রিপোর্ট করে আমরা জানতে পারি যে ওই যে ডিস্কটা রয়েছে যদি সেটা প্রোল্যাপস হয় সেটা কতটা প্রোল্যাপস হয়েছে, নার্ভের উপর কতটা গিয়ে প্রেশার দিচ্ছে। আর কি ফ্র্যাকচার কোনো ধরনের ঘাড়ে পড়ে গিয়ে যদি ব্যথা হয় অনেক সময় ঘাড়ের ফ্র্যাকচারও হতে পারে, সেইটা কিন্তু আমরা সিটি স্ক্যান করে বা এক্সরে করে আমরা কনফার্ম করি। আচ্ছা, সেক্ষেত্রে ফিজিওথেরাপি কতটা কার্যকর হতে পারে? বিভিন্ন কারণ যেগুলো বলি সবগুলো কি কার্যকর হয়? রাইট, ফিজিওথেরাপি সব জায়গাতেই রোল রয়েছে, কিন্তু বিভিন্ন টাইম লাইনে বলা যায়। যেমন ধরুন ঘাড়ে ব্যথা নিয়ে একজন এসছেন, প্রচন্ড ব্যথা, তাকে যদি আমরা ইমিডিয়েটলি ফিজিওথেরাপি শুরু করি তাহলে কিন্তু ব্যথাটা অত্যাধিক বেড়ে যাবে। তো আমরা প্রথমেই বলি যে ব্যথাটা কিছুটা কন্ট্রোলে আসুক, সেটা ওষুধ দিয়ে হোক, কিছু অ্যাডভাইসেস ফলো করে হোক, বা ইঞ্জেকশন দিয়ে হোক, বা ইনফ্যাক্ট যদি অপারেশনও দরকার হয় অপারেশন করে হোক, এই চারটে অপশন দিয়ে পেইনটা কন্ট্রোল করার পরে তারপরে ফিজিওথেরাপির রোল আছে, এবং তখন ফিজিওথেরাপি অবশ্যই দিতে হবে। তখন আবার ফিজিওথেরাপি না দিলে অসুবিধা, ঘাড়ের ব্যথা আবার ফিরে চলে আসে, সেই জন্য ফিজিওথেরাপির অবশ্যই রোল আছে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ঘাড়ের নর্মাল মুভমেন্ট করা হয় সেই এক্সারসাইজ, সাথে আইএফটি এবং আল্ট্রাসাউন্ড থেরাপির রোল রয়েছে যদি কাঁধে ব্যথাও অ্যাসোসিয়েটেড থাকে ঘাড়ের ব্যথার সঙ্গে, তো অবশ্যই বড় রোল, কিন্তু একটা টাইমের পরে। আচ্ছা, সেক্ষেত্রে এই যে এই সমস্ত ব্যথা যেগুলো ঘাড়ে ব্যথা, যে যে কারণগুলো বলেন, ঘরোয়া কোনো উপায় রয়েছে যার থেকে প্রাথমিকভাবে ঠিকঠাক থাকবে সবকিছু? একদমই তাই। তো যে কোনো চিকিৎসার একটা প্রিভেনশন একটা কিউরেটিভ অ্যাপ্রোচ থাকে। তো প্রিভেন্টিভ অ্যাপ্রোচ মানে হচ্ছে আমরা কিভাবে প্রিভেন্ট করবো বা যেটা যাতে না হয় সেগুলোর জন্য আমরা বলে থাকি যে রেগুলার আপনারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। ঘাড়ের এক্সারসাইজ, নর্মাল ঘাড়ের যে মুভমেন্ট এক্সারসাইজ যেগুলো হয়, যেগুলো আমাদের ছোটবেলায় পিটি ক্লাসে করানো হতো ইনফ্যাক্ট স্কুলে, সেইগুলো অবশ্যই খুব কার্যকরী ঘাড়ের মুভমেন্টটাকে বজায় রাখার জন্য। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো ভারী জিনিস মাথার উপর তোলা বা কোনো ভারী জিনিস কাঁধেও ইনফ্যাক্ট ক্যারি করা। আমরা বলি 1-2 কেজি অব্দি ঠিক আছে করা যেতে পারে, কিন্তু তার চেয়ে বেশি নিতে গেলে দেখবেন একটা জায়গায় স্ট্রেন পড়ে, এবার যেই আপনার ইউনিফর্ম হবে না, স্ট্রেনটা একটা দিকে বেশি একটা দিকে কম হবে, সেটা শুধুমাত্র কাঁধে নয় ঘাড়ের ওপরও প্রেশার ক্রিয়েট করে। তাই জন্য অনেক সময় স্কুল ব্যাগে যেমন দুটো কাঁধেই দেওয়া হয়, কিন্তু সেটা যদি বেশি পরিমাণ, যেমন ছোট বাচ্চারা অনেক ক্ষেত্রে স্কুল ব্যাগ ক্যারি করে, দুটো কাঁধেই ক্যারি করছে, কিন্তু সেটা যদি একটা পার্টিকুলার ওয়েটের বেশি হয়ে থাকে সেগুলো ঘাড়ের ওপর স্ট্রেন করবে। তো ঘাড়ের মাংসপেশি বলুন, ঘাড়ের নার্ভ বলুন, ঘাড়ের ডিস্ক বলুন, সেগুলোর উপর একটা স্ট্রেন ক্রিয়েট করে, সেইটার জন্য কিন্তু ব্যথা হতে পারে। তো যে কোনো ভারী জিনিস ক্যারি করা যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়, এবং অবশ্যই রেগুলার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, এটাই আমি বলবো যে ঘাড়ে ব্যথা প্রিভেন্ট করার সবচেয়ে বড় উপায়। মানে এটা যে কোনো এজের ক্ষেত্রেই? যে কোনো এজের ক্ষেত্রে আমি বলবো, ছোটবেলা থেকে শুরু করলে তো সবচেয়ে ভালো। আর যদি বড় বয়সেও যদি কখনো এক্সারসাইজ করে না থাকেন, তাও আপনি রেগুলার বেসিসে ধীরে ধীরে শুরু করতে পারেন। যদি আপনার ব্যথা এই মুহূর্তে না থাকে, সেটা পরবর্তীকালেও যদি কখনো চোট পেয়ে হোক বা কোনো কারণে ক্ষয়ের জন্য স্পন্ডালাইটিসই হোক, সেই ব্যথার অনুভূতি কিন্তু অনেক কম হয় যদি আপনি রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকেন। আচ্ছা, তার পাশাপাশি খাওয়া দাওয়ার কি কোনো বিষয়? অবশ্যই ডায়েট কন্ট্রোলের একটা বড় একটা ফ্যাক্টর যে কোনো ব্যথার ক্ষেত্রেই। যদি খুব স্পাইসি খাবার বা ফাস্ট ফুড খাওয়া হয়, সেগুলো কিন্তু অবশ্যই ব্যথা প্রদায়ক কেমিক্যাল তৈরি করে শরীরের মধ্যে। তো আমরা বলি যে কোনো ক্ষেত্রেই ডায়েটটা মডারেশনে থাক। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সবসময় তো হেলদি খাবার খাওয়া সবসময় সম্ভব হয় না, কিন্তু রেগুলার আনহেলদি খাওয়াটাও কিন্তু কাম্য নয়। তাই জন্য মাঝে সাঝে হলেও রেগুলার বেসিসে যদি আপনি একটা বেসিক ফুড হ্যাবিট মেনটেন করেন, যেখানে আপনার একটা প্রপার পোর্শনে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট রয়েছে, যতটা সম্ভব অনুপাতে রাখা যায়, সেইটা যদি রাখেন তাহলে কিন্তু অবশ্যই ঘাড়ে ব্যথার বা যে কোনো ইনফ্যাক্ট যে কোনো ব্যথার কিন্তু পরিমাণ কিন্তু কম হবে, ব্যথার অনুভূতি কিন্তু ওভারঅল কম থাকে। আচ্ছা, এছাড়া কোনো ভিটামিন বা ক্যালসিয়ামের অভাবে কি ঘাড়ে ব্যথা হতে পারে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলবো যে একটা এজ গ্রুপের পরে, স্পেশালি ফিমেল পপুলেশনে বেশি দেখা যায়, অ্যারাউন্ড 45-50 ইয়ার্স এর পরে, যখন ক্যালসিয়াম বা ভিটামিন ডি
পরিমাণ অন্তত কমতে শুরু করে, হরমোনাল কারণেই হয়, সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিয়ে থাকি। কিন্তু এটা এক্ষেত্রেও মনে রাখতে হবে উইদাউট এভিডেন্স, মানে আমরা যেটা করি আমরা দেখে নিই যে সত্যি কথাই ক্যালসিয়াম ভিটামিন ডি কম আছে কিনা, রক্তে কম আছে কিনা এবং হাড়ের মধ্যে কম আছে কিনা। যদি রক্তে কম থাকে আমরা ব্লাড টেস্ট করিয়ে দেখে নিই, অ্যাকর্ডিংলি আমরা সেই মতো ক্যালসিয়াম লাগলে ক্যালসিয়াম, ভিটামিন ডি লাগলে ভিটামিন ডি, সেইগুলো আমরা সাপ্লিমেন্ট করে থাকি। আর যদি বোন স্ক্যান করা হয়, বোন স্ক্যানটা খুব এখন বলবো যে খুব কার্যকরী এক্ষেত্রে, কারণ একটা বয়সের পরে যখন হাড়ের ক্ষয় হয়, আমরা ধরুন ক্যালসিয়াম ভিটামিন ডি দিয়ে যাচ্ছি কিন্তু হাড়ের মধ্যে সেটা পৌঁছাচ্ছে না, সেটা ব্লাডেই থেকে যাচ্ছে, সেটা কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিছু হলো না। তাই জন্য পড়ে গেলে বা চোট পেলে কিন্তু ফ্র্যাকচার হওয়ার রিস্কটা বেড়ে যায়। তাই জন্য একটা ডেক্সা স্ক্যান বা বোন স্ক্যান একটা এজের পরে, আবার 50 ইয়ার্স অ্যাটলিস্ট এভরি 1 ইয়ার না হোক এভরি 5 ইয়ার্স করে নেওয়া উচিত, দেখার জন্য যে হাড়ের মধ্যে কতটা ক্যালসিয়াম বা ভিটামিন ডি আছে। সেইটা যদি কম থাকে বা যেটাকে অস্টিওপোরোসিস বলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক চিকিৎসা রয়েছে যেগুলো দিয়ে এই হাড়ের মধ্যে ক্যালসিয়াম ভিটামিন ডি গুলো যোগ করা যায়, মানে এগুলো শক্তপোক্ত করা যায়, যাতে কিনা ফ্র্যাকচারের রিস্কটা অনেক কমে, প্লাস ওভারঅল অস্টিওপোরোসিস রিলেটেড ব্যথা, ঘাড়ে ব্যথার ক্ষেত্রেও সেটা অ্যাপ্লিকেবল, সেটাও কিন্তু কম থাকে। আচ্ছা, এবারে আমরা চলে আসবো চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে, অর্থাৎ ট্রিটমেন্টটা কি কি রয়েছে, বিভিন্ন বিভিন্ন কারণ রয়েছে, তো ট্রিটমেন্টের প্রসেস নিশ্চয়ই ডিফারেন্ট রয়েছে, তো সেই বিষয়ে একটু বিস্তারিত জানবো। ঠিক, তো চিকিৎসা ঘাড়ে ব্যথার জন্য যখন যিনি রুগী আসছেন তাকে আমরা প্রথমে দেখি যে কোন কারণে হচ্ছে। ব্যথার তো অনেক উৎস থাকে, যেমন অলরেডি আলোচনা করা হচ্ছে, একটা জয়েন্ট, নার্ভ, ডিস্ক, মাসেল, লিগামেন্ট, অনেক কারণে হতে পারে। তো প্রথম দেখা হয় ঘাড়ে ব্যথার কি শুধু ঘাড়ে ব্যথাই থাকছে, না হাতে ব্যথা হচ্ছে, না মাথা ব্যথার দিকে যাচ্ছে। তো ঘাড়ে ব্যথা শুধু ঘাড়ে ব্যথাই রইলো, সেই ক্ষেত্রে কিন্তু ডিস্কের সমস্যা হওয়ার একটা ডিজেনারেশন বলা হয়, বয়সজনিত কারণে ক্ষয়, সেটা হওয়ার সম্ভাবনা বেশি। সেটার জন্য চিকিৎসা হচ্ছে পেন কন্ট্রোল, এবং সেটা যদি নিউরোপ্যাথিক পেন হয়, নার্ভের পেনের মতো জ্বালা টাইপের ব্যথা হয়, যেমন আমি বললাম ওই এই ওষুধগুলো দিয়ে প্রিগাবালিন, ডুলোক্সিটিন, নিওট্রিপ্টিলিন, ওই জাতীয় ওষুধ মডারেটেড ডোজে দিয়ে পেনটা কন্ট্রোলে আনা, সাথে গরম শেক এবং একটুখানি যদি স্প্রে কেন এক্ষেত্রে বলবো, কারণ ক্রনিক পেনে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্প্রের রোল রয়েছে। যে কোনো ব্যথা হচ্ছে একটা অনুভূতি, তো সেই অনুভূতিটা যদি আমরা মডুলেট করি বিভিন্ন অন্যান্য অনুভূতি দিয়ে, যেমন গরম শেক একটা অনুভূতি, স্প্রে দিলেও একটা অনুভূতি ক্রিয়েশন হয়, সেটা কিন্তু যে কোনো ব্যথাকেও মডুলেট করবে। তাই জন্য সেইটা একটা কিন্তু বড় রোল প্লে করে, মানে একটা পর্যায় পর্যন্তই গরম শেক, ওগুলো গরম শেক আর স্প্রে, কিন্তু ওটা আনুষঙ্গিক হয়, মানে শুধু ওটা দিলে আবার কমবে না, ওটা একটা পার্ট অফ ট্রিটমেন্ট, ওটা আমরা দিলাম। ক্রনিক পেন, অনেক দিনের ব্যথা রয়েছে, গরম শেক, স্প্রে একটা রোল প্লে করে, তার সাথে আমরা এই ওষুধগুলো দিলাম। এবং ওই যদি শুধু ঘাড়ে ব্যথা থাকে এবং মাংসপেশির ব্যথা না হয়, নার্ভের পেনের ওষুধ দেওয়া হলো, পেন কন্ট্রোল হলো, অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ সময় দেওয়া হোক, তারপরে আমরা এক্সারসাইজ দিই, সেটা শুধু ঘাড়ে ব্যথা যদি আমরা হয়ে থাকে এবং সেটা ওই ডিস্কের প্রবলেম যদি হয়ে থাকে। সেকেন্ড আসছে আপনার যদি ঘাড় থেকে এবার হাতের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে ঘাড় থেকে হাতের দিকে যদি যায় তাহলে ডিস্ক প্রোল্যাপস হতে পারে, মানে ডিস্কটা গিয়ে নার্ভের উপর প্রেশার ক্রিয়েট করলো। সেই ক্ষেত্রেও এই ওষুধগুলোর একটা সময় অবধি রোল থাকে। ইনফ্যাক্ট 50-60% পপুলেশনে এই ওষুধেই কমে যায় এবং ঘাড়ের এক্সারসাইজ দেওয়া হয়। যদি না কমে সেখানে ইনজেকশন পদ্ধতিতে ব্যথা কমানোর উপায় আছে। এইখানে দুটো ভাগ হয়ে যায়, এক ধরনের পপুলেশন চলে যায় সার্জারির দিকে, এক ধরনের পপুলেশন চলে যায় ইনজেকশনের দিকে। সার্জারির দিকে কারা যাচ্ছে, যাদের হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন, যেটা আমি বলেছিলাম, ঘাড় থেকে হাতের দিকে এতই ব্যথা যে হাতটা অবশ্যই ভারী হয়ে যাচ্ছে এবং সে হাত তুলতেই পারছে না, এইরকম কন্ডিশন। তার সাথে হচ্ছে অনেক ক্ষেত্রে ব্যথার যে আমরা ওষুধগুলো দিলাম সেগুলো দিয়ে কমলো না, সেই ক্ষেত্রে কিন্তু অপারেশনের একটা রোল ডেফিনেটলি আছে, অপারেশন করে ব্যথা কমিয়ে আমরা এক্সারসাইজ করতে বলি। কিন্তু সেটা খুব সিলেক্টিভ পপুলেশন, ধরুন 100 জনের মধ্যে 4-5 জনের কিন্তু ডেফিনেটলি লাগে, কিন্তু বাকি যে 90-95% মানুষ রয়েছে তারা কি করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা ইনজেকশন দেওয়ার একটা জায়গা থাকে। 50% হয়তো কমে গেল ওষুধপত্র দিয়ে এবং এই এক্সারসাইজ দিয়ে, 50%-এর ক্ষেত্রে আমরা ইনজেকশন দিতে পারি এবং ইনজেকশনটা নার্ভের কাছে গিয়ে এক্সরেতে দেখে আমরা দিই। আমরাই এটা করি ইন্টারভেনশনাল পেন স্পেশালিস্ট হিসাবে, ওটিতে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে করা হয়, ব্যথাটা কমানো হয়, কমিয়ে আমরা এক্সারসাইজের দিকে চলে যাই। তো এটা সেকেন্ড কারণ হিসেবে আমরা বলতে পারি। এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কারণ যেগুলো আমরা দেখে থাকি। তাছাড়া কি হয়েছে, তাছাড়া হয়েছে একটা ফ্যাসেট জয়েন্ট, যেটা আমরা কোমরে ব্যথাও একটা কারণ হয়, ঘাড়ে ব্যথার ক্ষেত্রেও সেখানেও ইনজেকশন দেওয়ার উপায় আছে, ওষুধপত্রের উপায় আছে। আর কি রয়েছে, ফ্র্যাকচারের ক্ষেত্রেও দেখতে হবে যে স্টেবিলাইজ করা যায় কিনা, সেখানে অপারেশনের রোলটা বেশি রাদার দেন আমাদের ইনজেকশন বা ওষুধপত্র। আর হয়েছে আপনার মাংসপেশির ব্যথা, মাংসপেশির ব্যথায় কিন্তু অবশ্যই একটা জায়গা আছে যেখানে ঠান্ডা গরম শেক বলুন বা গরম শেক, এবং সাথে সাথে আপনার ওষুধপত্র, এবং না কমলে ইনজেকশন, এক্ষেত্রে অ্যাকুপাংচার থেরাপি বা ড্রাই নিডলিং যেটা বলা হয়, তার সাথে সাথে আমরা ইনজেকশন, লোকাল অ্যানাস্থেসিয়া যে ওষুধটা আমরা আল্ট্রাসাউন্ডে দেখে ওই নটসগুলো আইডেন্টিফাই করতে পারি মাংসপেশির এখানে, তো সেইটা দেখে আমরা ইনজেকশন দিতে পারি। তাতে কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যথাটা কিন্তু কন্ট্রোলে আসতে পারে। এক সময় পর কি একেবারে কিওর হয়ে যায়?
এটা কি হয়, এটা অনেকগুলো সেশনস লাগে। যেমন আচ্ছা। আপনার এই যে নার্ভের ইনজেকশনটা বললাম, অনেক ক্ষেত্রে 5-6 মাস 1 বছর পরে কিন্তু এটা রিপিট করতে হতে পারে যদি দরকার হয়। আর মাসেল পেনের জন্য যেটা হয়, মাংসপেশির ব্যথা, সেটা কিন্তু 2-3 সপ্তাহ পরে একবার রিপিট করতে হতে হুম। পারে। তাতে সাস্টেন পেন রিলিফ থাকবে। এবার এই যে সাস্টেন পেন রিলিফ কথাটা বললাম, এটা যে কোনো অপারেশন হোক, ইনজেকশন হোক, ওষুধপত্র হোক, ইনফ্যাক্ট মানে যে কোনো কারণেই হোক, এটা কিন্তু এক্সারসাইজ দিয়েই সাস্টেন করা হয়। এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং ফিজিওথেরাপির রোলটা এই সময় আসে, এবং এই সময় খুব ভালোভাবে ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ করাতে পারলে কিন্তু অনেক দিন ধরে ব্যথা কম রাখা যায় এবং সেটা রিকারও করেন। তবে এটা আমি বলবো, একই সাথে যখন ঘাড়ে ব্যথার কারণে আলোচনা হচ্ছে, মাথা ব্যথা এবং কাঁধে ব্যথাটাও একসাথে ইভ্যালুয়েট করতে হয়। ঘাড় থেকে মাথা ব্যথা, সার্ভাইকোজেনিক হেডেক বলা হয়, সেইটাও কিন্তু অবশ্যই দেখা উচিত। আচ্ছা। অনেক ক্ষেত্রে নার্ভের অক্সিপিটাল নিউরালজিয়া বলে একটা টার্ম আছে, অক্সিপিটাল নার্ভের কম্প্রেশন বা ওখানে একটা ইনফ্লামেশন হলো, ওখানে একটা ইনজেকশন দিয়ে বা ওষুধপত্র দিয়ে কমানো যায়। আর রয়েছে মাইগ্রেন থেকেও ঘাড়ে ব্যথা হতে পারে। আচ্ছা। অনেক ক্ষেত্রে মাইগ্রেনের ব্যথা একটা দিকে, পেছন থেকে সামনের দিকে হয়, কিন্তু সেটাও শুধু ঘাড়ে ব্যথা নিয়েও প্রেজেন্ট করতে পারে সেটা বোঝার প্রথমে। উপায় কি আছে? সেইটা হচ্ছে মাইগ্রেনের বিভিন্ন সাইন্স দেখা, মানে হেডেক রিলেটেড সাইন্স গুলো যেগুলো দেখা, কত ফ্রিকোয়েন্টলি হচ্ছে হেডেকটা, মানে 4 থেকে 72 ঘন্টার মধ্যে হচ্ছে নাকি আরো বেশি, তারপরে চোখে দেখতে অসুবিধা হচ্ছে কিনা, মানে আলো পড়লে ঘাড়ে ব্যথা বাড়ছে কিনা বা মাথা ব্যথা বাড়ছে কিনা, এইগুলো অ্যাসোসিয়েটেড সাইন্স উইথ মাইগ্রেন, এইগুলো দেখতে হয়। তার সাথে আপনার রয়েছে অবশ্যই অক্সিপিটাল নিউরালজিয়ার জন্য নার্ভ রিলেটেড পেন হবে, মানে বার্নিং পেন হবে, কিন্তু ঘাড়ের থেকে মাথার দিকে যাবে, শুধু ঘাড়ের লিমিটেড থাকবে না, কিন্তু ঘাড় থেকে হয়তো শুরুও হতে পারে। সেই জিনিসগুলো আলাদা করে জেনে নেওয়া দরকার। তাছাড়া কি আছে, আর কাঁধে ব্যথা যদি হয়, কাঁধের জন্য অনেক ক্ষেত্রে আমাদের কাছে একজন পেশেন্ট এসেছিলেন যে ঘাড়ে ব্যথার এমআরআই টেমআরআই সব হয়ে গেল, কিন্তু ব্যথা আর কমছে না, কিন্তু আলটিমেটলি দেখা গেল ঘাড়ে ব্যথার কারণটা ছিল কাঁধে ব্যথা। কাঁধে ব্যথা যদি সোর্স হয়ে থাকে, আমরা যদি ঘাড়ে ট্রিটমেন্ট করে যাই স্পন্ডিলাইটিস ধরে, তাহলে কিন্তু চিকিৎসা কিন্তু সম্পূর্ণ হবে না। সেই ক্ষেত্রে কাঁধে ব্যথার সোর্সটা দেখতে হবে। আমার একজন পেশেন্টই এসেছিলেন, ওনার ক্ষেত্রে কাঁধে ব্যথার সোর্স ছিল, সেক্ষেত্রে মাংসপেশি একটু ছিঁড়ে গেছিল, সেটার জন্য উনি হাতটা তুলতে পারছিলেন না, এত ব্যথা প্রেজেন্ট করছিলেন, ঘাড়ে এত ব্যথা, কিন্তু কাঁধের ব্যথাটা কিন্তু আমরা সেইভাবে ডায়াগনোস করিনি। তারপরে আমরা যখন মানে নিউরোসার্জনের থেকে আমার রেফারাল আসে, তারপর আমি কাঁধে ব্যথাটা ডায়াগনোস করলাম, তার ইনজেকশন দিলাম, কাঁধে ব্যথারও নার্ভের ইনজেকশন এবং আলাদা ওষুধপত্র রয়েছে, সেগুলো দেওয়ার পরে কাঁধে ব্যথা যে কমে গেল, অটোমেটিক ঘাড়ে ব্যথা কমে গেল। তো সেই জন্য আমাদের সোর্সটা আইডেন্টিফাই করাটা খুব দরকার, রাদার দেন একটা জায়গায় ফোকাস থেকে ওইটাই স্পন্ডিলাইটিস হয়েছে আর কোনো কারণ নেই, এটা কিন্তু নয়। তো এইভাবে চিকিৎসা যদি এগিয়ে নেওয়া যায় বিভিন্ন পদ্ধতিতে, সেই ঠান্ডা গরম শেক থেকে শুরু করে, ওষুধপত্র থেকে শুরু করে, ইনজেকশন এবং দরকার হলে অপারেশন, সাথে ফিজিওথেরাপি, এই হলিস্টিক অ্যাপ্রোচ যদি ট্রিটমেন্টটা করা যায়, যার যেটা রিকোয়ারমেন্ট, কাস্টমাইজ টু এভরি পেশেন্ট, যেমন রোগীর সমস্যা, সেই রোগী সেই সমস্যা অনুযায়ী ওষুধপত্র এবং সেই চিকিৎসা, তো সেটা যদি দেওয়া যায়, অবশ্যই ঘাড়ে ব্যথা থেকে অনেকটাই মুক্তি লাভ করা যায় এবং তারা যেন রেগুলার দৈনন্দিন কাজে ফিরে যেতে পারে। মোটামুটি বিভিন্ন এজের জন্য কি বিভিন্ন ট্রিটমেন্ট নাকি? এটা কিছুটা বলতে পারেন হচ্ছে কারণ অনুযায়ী, মানে ঘাড়ের ব্যথার কারণ যদি ধরুন স্পন্ডিলাইটিস হচ্ছে, স্পন্ডিলাইটিস ধরে চলুন, বয়সজনিত কারণে ঘাড়ে ব্যথা হচ্ছে, স্পন্ডিলাইটিস হয়েছে, সেই ক্ষেত্রে অনেকে যেমন কলার পরে নেন, আগে যেমন একটা কলার পরার প্রবণতা ছিল, এখন আমরা সেটাকে অনেকটা কমিয়ে দিয়েছি, কারণ কলার কি হয়, একটা রেস্ট্রিক্ট করে দিচ্ছে, আমরা চাইছি উনি মুভমেন্ট করুন, ব্যথা কমিয়ে মুভমেন্ট করুন। তো আগে যেমন ট্রেন্ড ছিল যে ফিক্স করে দেওয়া, জায়গাটা সবসময় রেস্টে থাকা, 1 মাস রেস্ট, এইরকম জিনিসগুলো এখনকার যে মানে পেইন ফিজিশিয়ান আমরা যে কাজ করছি ব্যথার উপরে, এটা কিন্তু আমরা অ্যাভয়েড করি। আমরা বলি যে 3 থেকে 5 দিনের রেস্ট নেবেন, তার বেশি নয়, কারণ এই 3 থেকে 5 দিনের সময়ের মধ্যে আমরা ব্যথাটা কন্ট্রোল করার চেষ্টা করবো, যে কোনো প্রকারের হোক আমরা চেষ্টা করব। তারপরেই আপনার ফিজিওথেরাপি ও মুভমেন্ট গুলো করা শুরু করবেন, এটা যত বেশি তাড়াতাড়ি করবেন তত ভালো। এবার বয়সজনিত কারণে হচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, আমরা অবশ্যই চিকিৎসা করবো যেরকম আপনার কন্ডিশন সেই অনুযায়ী। সেই স্পন্ডিলাইটিসের ওষুধ রয়েছে, কিছু পেন কিলার এখানে মডারেটেড ডোজে দেওয়া যায়, তার সাথে কিছু যেমন গরম শেক, ঠান্ডা শেক রয়েছে, তার সাথে কিন্তু স্প্রে, এইগুলো, এবং অবশ্যই দরকার হলে ইনজেকশনও একটা পদ্ধতি রয়েছে স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে, লিমিটেড জায়গায় কিন্তু রয়েছে। যেমন ধরুন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো একটা সিস্টেমিক ডিজিজ, মানে অনেক জায়গার ব্যথার কারণ, সেইটাও কিন্তু ঘাড়ে ব্যথার কারণ হতে পারে, সেইটা আমরা ব্লাড টেস্ট করে জানতে পারি, সেই কিছু ব্লাড টেস্ট আমরা করি, সেইগুলো করে সেইটা চিকিৎসাও যদি সাথে সাথে করা যায়, যদি সেই রোগী সেইটা থাকে, সেই কন্ডিশনটা থাকে, তাহলে অটোমেটিক ঘাড়ে ব্যথা অনেকটা কন্ট্রোলে আসবে এবং এক্সারসাইজ কন্টিনিউ থাকবে। আচ্ছা, আর একটু ইয়াং এজের দিকের যে ঘাড়ে ব্যথাগুলো, সেগুলোতে কি আলাদা ট্রিটমেন্ট যদি রিজন সেম হয়, ওল্ড এজ আর ইয়াং এজের? আর এজ ওয়াইজ যদি হয়, অনেক ক্ষেত্রে কি হয়, ইয়াং পপুলেশনদের একটা রিকোয়ারমেন্ট এক্সপেকটেশন থাকে, যেমন আমরা যে কোনো ব্যথা চিকিৎসা কেন করি, ব্যথা চিকিৎসা করি যাতে উনি দৈনন্দিন কাজকর্ম করতে পারেন। ওল্ডার এজ গ্রুপের পপুলেশনের দৈনন্দিন কাজকর্ম করার একটা গোল থাকে যে আমরা এই কাজ আমি দিনে করি, আমার এই কাজের জন্য আমাকে চাঙ্গা করে তুলুন বা শক্তপোক্ত করে তুলুন। এবার ইয়াঙ্গার এজ গ্রুপের এক্সপেকটেশন আলাদা, ওরা রেগুলার কাজকর্ম করবে, তাড়াতাড়ি ফিরতে হবে কাজে, ছুটি নত নেই, এইসব ব্যাপারগুলো থাকছে। সেই ক্ষেত্রে আমাদের একটু অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট অবশ্যই করতে হয় ইয়াঙ্গার পপুলেশনে।
তাদের ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি ঘাড়ে ব্যথা কমানো বা যে কোনো ধরনের ব্যথা কমানোর দিকে অবশ্যই জোর দিই। সেক্ষেত্রে ইনজেকশনের রোলটা আগে চলে আসে, রাদার দেন ওষুধপত্র বেশি দিন ওয়েট করানো হয় না। ওল্ডার পপুলেশন আমরা আরো কিছুদিন ওয়েট করতে পারি, আমরা ওষুধের ডোজটা কম রেখে শুরু করতে পারি। ইয়াঙ্গার পপুলেশনে হয়তো ধীরে ধীরে শুরু করতে পারি, কারণ ওখানে এক্সপেকটেশন হচ্ছে কিছুদিন পরে কমলেও আমার অসুবিধা নেই। কিন্তু সেক্ষেত্রে আমরা চেষ্টা করি খুব ডিলে না করেও তাড়াতাড়ি কমানো। কিন্তু ইয়াঙ্গার পপুলেশনে এগ্রেসিভনেসটা বেশি থাকে আমাদের, কারণ ওনাদের ছুটি কম, ওনাদের কাজকর্ম করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। আর অবশ্যই পশ্চার মডিফিকেশন, ওইটা ওল্ডার পপুলেশনে যতটা মানুষ অভ্যাসে আনতে পারে, ইয়াঙ্গার পপুলেশন কিন্তু অভ্যাসে আনার সুবিধা বেশি, কারণ ওনাদের টাইমটা কম করেছেন। তো পশ্চার যত বেশি ভালো হবে, পশ্চার অ্যাডভাইস দিই আমরা, ঠিকঠাক পশ্চারে বসুন, মাঝে মাঝে হাঁটাচলা করবেন, সবসময় টানা একসাথে বসে থাকবেন না, ঘাড়ের মাঝে মাঝে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বসে বসেই করবেন। তাতে কিন্তু ওনারা ইয়াঙ্গার পপুলেশন যারা আছে অনেক বেশি কমপ্লায়েন্ট হয়, ওরা বুঝতে পারেন, ওনারা করেন সেগুলো, যাতে ব্যথাটা কম থাকে। ওল্ডার পপুলেশনটা হয়তো অত বেশি করতে পারেন না, কিন্তু যতটা সম্ভব আমরা ওনাদের বলি, যতটা সম্ভব ওনারাও চেষ্টা করেন সেইভাবে করতে। আচ্ছা, আর পাশাপাশি অনেকে দেখাচ্ছে যাদের প্রফেশন বসে থাকা বা দাঁড়িয়ে থাকা, যেমন ট্রাফিক পুলিশ বা কিছু, তাদেরও কি এই সমস্যা মানে দেখা তো যায়, কারণ একভাবে দাঁড়িয়ে থাকা বা একভাবে বসে থাকা, তাদের ক্ষেত্রে কি উপায় রয়েছে? কারণ তাদের কাজ তো করতেই হবে। হ্যাঁ, অবশ্যই। সেক্ষেত্রে তো কাজ করা কালীনই করতে হয়, মানে যেমন ভাবে বলি আমরা, এই ক্ষেত্রে শুধু যে আমরা ওষুধপত্র দিলাম বা এটা দিলাম তা না, মেডিটেশনের একটা বড় রোল রয়েছে। মাইন্ডফুলনেস মেডিটেশনটা আমরা এখানে জোর দিই। তো সেইখানে ডক্টর অনির্বাণ পাল বলে একজন আছেন, উনিও খুব এটার বিষয়ে কাজ করছেন। তো আমারই একজন সিনিয়র কেপিসি কলেজেই আছেন। তো মাইন্ডফুলনেস মেডিটেশনের রোলটা হচ্ছে, যখন যে কাজে মানুষ আছে সেই কাজে ফোকাসটা বাড়ানো, এবং ওই 1 ঘন্টার মধ্যে 1-2 মিনিট সময় বা অ্যাটলিস্ট 4-5 মিনিট সময় একটু মাইন্ডটাকে রিফ্রেশ করা, যেটাকে বলা হয়, আমরা যেমন কম্পিউটার যখন আমরা পড়তাম ছোটবেলায়, কম্পিউটার শিখছি, তখন একটা রিফ্রেশ বাটন থাকতো। তো রিফ্রেশ বাটন যখন আমরা ক্লিক করতাম, তখন যেন সবকিছু নতুন করে তৈরি হয়ে গেল, এরকম। তো মাইন্ডও সেম, মাইন্ড সারাদিন ধরে কাজকর্ম করছেন, ট্রাফিক পুলিশের কথাই বলছি, বা যারা রেগুলার বসে কাজ করছেন, টানা যখন একটা কাজ করছেন 7-8 ঘন্টা ধরে বা 6-7 ঘন্টা ধরে, মাইন্ডটা কিন্তু ডেফিনেটলি একটা সময় পরে কিন্তু খুব টায়ার্ড হয়ে যায়। তো সেইখানে যদি মাইন্ড ফ্রেশ না করা হয়, সেখানে ব্যথাটা ফিরে আসবে। সেখানে তো আপনি হঠাৎ করে কাজের মধ্যে এক্সারসাইজ করতে শুরু করতে পারবেন না, বা আপনি ধরুন রেগুলার কাজকর্ম করতে করতে হট করে চলে গেলেন বাইরে, আবার 10 মিনিট পরে ফিরলেন, সবসময় নাও হতে পারে। তো সেইখানে 2 মিনিট বা 1 মিনিট হোক একটু ফ্রেশ চোখ বন্ধ করে ব্রিদিং কাউন্ট করা, বা ব্রেথ থেকে ফ্রেশ একটু নর্মাল ব্রেথ কাউন্ট করা, যেটা আমরা বলে থাকি, এক ধরনের মাইন্ডফুলনেস। তো সেইটা করলেও কিন্তু দেখবেন অনেক রিল্যাক্স লাগে। ইনফ্যাক্ট যত ঘাড়ের স্টিফনেস আছে বা কোমরের স্টিফনেস আছে, যারা দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করছেন, সেটাও অনেক রিল্যাক্স হয়ে যায়। এইটা একটা ভাবে কিন্তু আমার যেটা মনে হয়, একটা সাজেশন, যেটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যথার পরিমাণটাকে অনেকটা কম রাখে ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স। আচ্ছা, মানে মেডিটেশন পাশাপাশি মেডিটেশন এবং স্লাইট ফ্রি হ্যান্ড, মানে স্লাইট ফ্রি হ্যান্ড মানে যতটা বসে বসে করা যায়, যতটা সম্ভব করা যায়, এবং ইনফ্যাক্ট রেগুলার এক্সারসাইজও তার মধ্যে একটা পার্ট প্লে করে বিফোর ওয়ার্ক, এটা আমি বলবো। আর মোটামুটি যারা কম এজের কথা বলছি, তাদেরও কি এক্সারসাইজের মধ্যে দিয়ে গেলেই, মানে সবসময় একটু কিছুটা হলেও ফ্রি হ্যান্ডস এর মধ্যে দিয়ে গেলে পরে এই বিষয়গুলো থেকে খানিকটা দূরে থাকা সম্ভব? একদম একদম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অবশ্যই দরকার, রেগুলার করা দরকার। বেশ, আশা করি আপনারা বুঝতেই পারলেন, যারা এই এপিসোড আজকে দেখলেন অনেকটাই উপকৃত হলেন, কারণ এই ঘাড়ে ব্যথার সমস্যা আজকাল কোনো বয়স দেখে আসে না। আর কেন আসে, কি কি কারণ রয়েছে, এবং কি থেকে অর্থাৎ কি কি করলে আমরা এই ঘাড়ে ব্যথাকে আমাদের থেকে দূরে রাখতে পারবো, আশা করি আজকের এপিসোডে স্পষ্ট। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ ডক্টর। নমস্কার।